হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম গ্রাফিক ডিজাইন কোর্স আয়োজনে এম গ্রাফিক স্টুডিও। এম গ্রাফিক স্টুডিওর পক্ষ থেকে আমি মনিরুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে শুরু করছি গ্রাফিক ডিজাইনের উপরে ফুল কোর্স, যেখানে আপনি গ্রাফিক ডিজাইনের A to Z শিখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ভালো কিছু শিখবেন। আমি চেষ্টা করব ভালো কিছু আপনাদের দেওয়ার মাঝে। শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আপনারা অনেকে আছেন যারা এই টিউটোরিয়াল দেখার মাঝে শুধু ভুল ধরতে থাকবেন। অনেকে ভুল খোঁজে যে না এটা ভুল বললো, ওটা ভুল বললো, এটা বলতে থাকে। আমি আপনাকে রিকোয়েস্ট করব, টিউটোরিয়ালের মাঝে যদি কোনো ভুলও হয়ে থাকে সেই ভুলটা ধরবেন না। কেন ধরবেন না? ভুলটা ধরলে আপনার নিজেরই ভুল হবে। কেমন? আপনি যদি ভুল ধরার মধ্যেই থাকেন সব সময়, তাহলে আপনি সবসময় ভুল ধরার মাঝেই থেকে যাবেন, কিছু শিখতে পারবেন না। এটা হচ্ছে বিষয়। সুতরাং আমি যাব আমার এই টিউটোরিয়ালের মাঝে আপনারা ভালো কিছু গ্রহণ করার জন্য। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করতেছি আমাদের আজকের ফান্ডামেন্টাল অফ গ্রাফিক ডিজাইনের উদ্বোধনী ক্লাস শুরু করার আগে আমি আপনাদেরকে নিয়ে একটা গেম খেলব। জানি আমার মতো টিউটোরিয়াল হয়তোবা ইউটিউবে পাবেন না, কারণ আমি একটু বেশি কথা বলবো। বেশি কথা বললে কি হবে? আপনারা একটু বেশি বুঝতে পারবেন। আমি আমার এই ভিডিওগুলো সাজাবো, আমি আপনার সমস্ত টিউটোরিয়াল এমনভাবে দেওয়ার চেষ্টা করব যেন একদম জিরো লেভেল থেকে সবাই শিখতে পারে এবং বুঝতে পারে। আমি আপনাদের হাতে ধরে সব কিছু শেখাবো। ওকে, শুরু করা যাক। আমি 4টা ইমেজ আপনাদের সামনে নিয়ে আসব। প্রথম এবং দ্বিতীয় ইমেজের মধ্যে পার্থক্য কি থাকবে সেটাও আপনারা বলবেন। তৃতীয় এবং চতুর্থ ইমেজের মধ্যে পার্থক্য কি থাকবে সেটাও আপনারা বলবেন। আমি প্রথম ইমেজের বেলায় 3 সেকেন্ড পজ দেব, দ্বিতীয়টার 1 সেকেন্ড, তৃতীয়টার 3 থেকে 4 সেকেন্ড, চতুর্থটার 1 সেকেন্ড পজ দেব। ওকে, আমি শুরু করতেছি। 1 2 3। ওকে, 1 1 2 3। আমি আরো 1 সেকেন্ড বাড়ায় দিলাম, 4। ওকে ওকে, এখন আপনারা বলেন প্রথম এবং দ্বিতীয়টার মধ্যে পার্থক্য কি, চতুর্থ এবং তৃতীয়টার মধ্যে পার্থক্য কি? আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে বলতে। ওকে, কষ্ট করার দরকার নাই, আমি একটু ব্যাগে চলে আসলাম, আমি দেখাচ্ছি কি পার্থক্য। আচ্ছা, প্রথম ইমেজ ছিল বর্তমান যুগে কাউকে কোনো খবর দিতে বেশি সময় লাগে না, অনেক কম সময় এর মধ্যে অনেক দূরের মানুষের সাথে যোগাযোগ করতে পারি। শুধু কি তাই, সাথে ছবি বা ভিডিও দিতে পারি। এই জন্য এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে। এক কথায় ফেসবুক, যেটা প্রতিষ্ঠা করছে মার্ক জুকারবার্গ। দেখেন, এই এতগুলো টেক্সট পড়তে আমাদের কত সময় লাগছে? মিনিমাম 30 থেকে 40 সেকেন্ড সময় লেগেছে। বাট একটা আইকন 1 সেকেন্ডের কম সময়ে যদি আপনার চোখের সামনে ভাসে, এই আইকনটার দ্বারা আপনি কি বুঝতে পারবেন? ওখানে যে লেখাগুলো আছে তার চাইতে বেশি কিছু আপনি বলে ফেলতে পারবেন। আপনারা বলতে পারেন যে এটার সাথে এটার দেখানোর মাঝে কি হলো আবার, এটা অনেকে প্রশ্ন করতে পারে। এটার মাঝে দেখানোর প্রশ্ন হচ্ছে এটাই, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের লাইফে গ্রাফিক ডিজাইনের প্রয়োজন কতটুকু বা গ্রাফিক ডিজাইনের ভ্যালু কতটুকু, সেটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি যে গ্রাফিক্সের মাধ্যমে অনেক কঠিন জিনিসও খুব সহজেই বোঝা যায়, কিভাবে কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন করা যায়, সেটাই আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি।
ঠিক তৃতীয় ইমেজটাও সেরকম, এখানে অনেকগুলো টেক্সট আছে যে টেক্সটগুলো দ্বারা বোঝাচ্ছে গ্রামীণ ফোনের বিস্তারিত আলোচনা। সুতরাং এ দ্বারাই আমরা বুঝতে পারি যে গ্রাফিক ডিজাইনের শক্তি আছে, গ্রাফিক ডিজাইনটা গুরুত্বপূর্ণ এবং মানব জীবনে গ্রাফিক ডিজাইনটা অত্যন্ত দরকারি। কেমন? ওকে, শুরু করছি। তাহলে গ্রাফিক ডিজাইন কি? এতক্ষণ যেগুলো দেখাইলাম এগুলোই কি গ্রাফিক ডিজাইন নাকি আরো অন্য কিছু? চলুন আমরা সামনে দেখি। গ্রাফিক্স ডিজাইন, এখানে গ্রাফিক্স হচ্ছে একটা শব্দ, ডিজাইন হচ্ছে আর একটা শব্দ। গ্রাফিক্স কি? গ্রাফিক্স হলো দৃশ্যমান বিষয়বস্তু। আমি আবারও বলছি, গ্রাফিক্স হলো দৃশ্যমান বিষয়বস্তু, যেটা প্রথমে কল্পনা করতে হয়, তারপর সেটাকে আর্ট করতে হয় এবং এই আর্টের মাধ্যমে তা প্রকাশ করতে হয়। আচ্ছা, যেমন অঙ্কন করা, খোদাই করা বা নকশা এবং লেখনী, এগুলো হচ্ছে গ্রাফিক্স। যখন বিভিন্ন লাইন, শেপ, টেক্সচার, ফর্ম এবং টাইপোগ্রাফিক রূপে প্রকাশ করব, তখন প্রকাশিত শিল্পটিকে আমরা গ্রাফিক্স বলবো। তাহলে গ্রাফিক্সটা হচ্ছে বিভিন্ন লাইন, শেপ, টেক্সচার, ফর্ম এবং টাইপোগ্রাফিক রূপে প্রকাশ করার যে শিল্পটি, প্রকাশ করার পর যে শিল্পটি আমরা দেখতে পাবো সেটাই হচ্ছে গ্রাফিক্স। ওকে, ডিজাইন কি? ডিজাইন হলো কোনো কার্যাবলী, চেহারা বা লুক কেমন হবে তা ঠিক করা। তাহলে সুতরাং ডিজাইন হলো চিন্তা, বাস্তবতা, সমস্যা সমাধান। কোনো জিনিসকে চিন্তা করতে হবে বাস্তবতার সমন্বয়ে, বাস্তবতার সমন্বয়ে চিন্তা করে একটা সমস্যা তৈরি করতে হবে। সমস্যা তৈরি করার পর সেই সমস্যাটার সমাধানটাই হচ্ছে ডিজাইন। ক্লিয়ার? ওকে, ডিজাইন করার সময় কিছু বিষয় মেনে চলতে হয়, এইগুলোকে বলে প্রিন্সিপাল অফ ডিজাইন। যেমন কন্ট্রাস্ট, হায়ারেসি, অ্যালাইনমেন্ট, ব্যালেন্স, প্রক্সিমিটি, রেপিটিশন, সিম্পলিসিটি এবং ফাংশন। এই সবগুলো বিষয় মেনে চললে তবেই সেটা ডিজাইন হবে। ডিজাইনের এগুলোকে বলা হয় প্রিন্সিপাল অফ ডিজাইন। তাহলে গ্রাফিক ডিজাইনটা কি? গ্রাফিক ডিজাইন কোনো অঙ্কন নয়, কোনো কিছু অঙ্কন করলাম সেটাই কি গ্রাফিক ডিজাইন হবে? না। কোনো গ্রাফিক ডিজাইন রং করাও নয়, বিভিন্ন রং নিয়ে খেলাধুলা করাও কিন্তু গ্রাফিক ডিজাইন নয়। কোনো পোস্টার বা লোগো তৈরি করাও গ্রাফিক ডিজাইন নয়। পোস্টার, লোগো, বিজনেস কার্ড এগুলোও কিন্তু গ্রাফিক্স নয়। কোনো জিনিসকে সুন্দর করাও গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত নয়। তাহলে গ্রাফিক ডিজাইনটা কি? এগুলো হলো এক একটা আলাদা আলাদা গ্রাফিক্স রিলেটেড বা সম্পর্কিত স্কিল বা দক্ষতা। তাহলে আমি যেগুলোর কথা বললাম, রং করা, নকশা করা, পোস্টার বানানো, লোগো বানানো, বিজনেস কার্ড বানানো, এই সব কিছু হচ্ছে গ্রাফিক্স সম্পর্কিত একটা স্কিল, এক একটা আলাদা আলাদা স্কিল বা দক্ষতা। আচ্ছা, তাহলে গ্রাফিক্সটা কি? গ্রাফিক্স হলো, গ্রাফিক ডিজাইন হলো কোনো সুনির্দিষ্ট কাজের জন্য একটি সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো তথ্যকে সংগঠিত ও পরিবেশন করা। আমি আবারও বলছি, গ্রাফিক ডিজাইন হলো কোনো সুনির্দিষ্ট কাজের জন্য একটি সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো তথ্যকে সংগঠিত ও পরিবেশন করা। ক্লিয়ার? ওকে, গ্রাফিক ডিজাইনে আমাদেরকে প্রথমে ব্রিফ ইনফরমেশন বা মেসেজটি বুঝতে হবে, তারপর
সেই মেসেজটি রিসার্চ করতে হবে এবং রিসার্চের পরে চিন্তার মাধ্যমে একটা আইডিয়া জেনারেট করতে হবে। আইডিয়া জেনারেট করে একটা সলিউশন বা সমাধান দিতে হবে। এটাই হচ্ছে মূলত গ্রাফিক্স। ওকে, গ্রাফিক্স টাইপ মানে গ্রাফিক্স কত প্রকার? আমরা সাধারণত দুই প্রকার গ্রাফিক্স দেখে থাকি। একটা হচ্ছে রাস্টারাইজ গ্রাফিক আর একটা হচ্ছে ভেক্টর বেস গ্রাফিক। রাস্টার বেস গ্রাফিকটা হচ্ছে অ্যাডব ফটোশপ, যেমন জেপিইজি, জিআইএফ, পিএনজি ফরম্যাটের যে ফাইলগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে রাস্টারাইজ গ্রাফিক্স। এগুলো পিক্সেল আকারে কাজ করে, এক একটা পিক্সেল নিয়ে এগুলো কাজ করে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এসের যে এসটা রাস্টারাইজ তৈরি করা আছে এটা ফেটে গেছে, মানে এর রেজলিউশনটা ভালো নেই। আবার ভেক্টরাইজ হচ্ছে একটা গাণিতিক বিচার বিশ্লেষণের মাধ্যমে, গাণিতিক অঙ্কন হিসাব নিকাশের মাধ্যমে ভেক্টরাইজ সফটওয়্যারটা কাজ করে। এর সেভিং ফাইলগুলো হচ্ছে এসভিজি, এআই, ইপিএস, এগুলো হচ্ছে ভেক্টরাইজ ফাইল ফরম্যাট। আচ্ছা, ভেক্টর সফটওয়্যার হচ্ছে ইলাস্ট্রেটর। আমরা যদি একটু সরাসরি দেখে আসি তাহলে মনে হয় বেটার হয়। আমি প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করেছি এবং এখানে একটা টেক্সট আমি ক্রিয়েট করলাম। ওকে, আমি এটাকে এখন জুম করব। দেখেন আমি যতই জুম করি না কেন 64, এখানে একটু লক্ষ্য করেন আপনারা, এই জায়গাটায় 64% জুম হয়েছে, বাট তারপরেও এখানে ফাটেনি। কেমন? আচ্ছা, আমি এখন অ্যাডব ফটোশপে চলে আসব। সেম জিনিসটাই আমি এখানে টাইপ করব, একটু অপেক্ষা করবেন, একটু লোড নিচ্ছে। সেম জিনিসটাই আমি এখানে টাইপ করব। টাইপ করার পর আমি এটাকে এখন জুম করব। দেখেন আমি মাত্র 555% জুম করেছি, তাতেই এ লেটারটার পিক্সেল ফেটে মানে কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে। আমি যদি আরও জুম করি আরও কোয়ালিটি নষ্ট হবে। দেখেন এটা ফটোশপ বা রাস্টার বেস যে সফটওয়্যার, এটা জুম হয় 3200%, 3200%। ওকে, এই হলো রাস্টার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য। এটা পিক্সেল, এই যে এগুলা এক একটা করে পিক্সেল, এগুলা এক একটা বক্স দেখতে পাচ্ছেন, এই এক একটা বক্স এক একটা পিক্সেল। এটা পিক্সেল নিয়ে কাজ করে এবং ইলাস্ট্রেটর ভেক্টর নিয়ে কাজ করে। এটা গাণিতিক সূত্রাবলী নিয়ে কাজ করে এবং এটা এক একটা পিক্সেল নিয়ে কাজ করে। এই হচ্ছে ভেক্টর এবং রাস্টার গ্রাফিক্সের মধ্যে পার্থক্য। ওকে, আমি তাহলে আগের জায়গায় ফিরে আসি। একটু কোথায় গেল? ওকে, চলে আসছি প্রায়। আমি সবসময় চেষ্টা করব খুঁটিনাটি সবকিছু একদম শুরু থেকে বোঝানোর, যাতে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারেন। যার কারণে আমার ভিডিওগুলো হয়তো বা একটু লং হবে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, ধৈর্য সহকারে। হোয়াট ইজ রেজুলেশন? রেজুলেশনটা হচ্ছে আপনার ইমেজের কোয়ালিটি কেমন হবে, আপনার কাজের কোয়ালিটি কেমন হবে সেটা। যেমন
এখানে আমি 3টা উদাহরণ হিসেবে রেখেছি। 20x20 পিক্সেল হিসেবে যদি কোনো ইমেজের কাজ করতে চান, সেক্ষেত্রে এটা রেজলিউশন হবে এরকম, অনেকটা ফেটে ফেটে গেছে। 40x40 পিক্সেলের যদি কোনো কাজ করেন, সেটা এর চাইতে সামান্য একটু ভালো। এবং 200x200 পিক্সেলের যদি কোনো কাজ করেন, তবে এই দুটার সাথে আর একটু পারফেক্ট হবে। সুতরাং রেজলিউশন হচ্ছে কোনো ইমেজের কোয়ালিটি কেমন হবে সেটা নির্ভর করে রেজলিউশনের উপরে। কেমন? আপনি কোন ইমেজের কি পরিমাণ কোয়ালিটি দিবেন, রেজলিউশন দিবেন, সেটা আপনার উপর নির্ভর করবে এবং এর জন্য কিছু নিয়ম কানুন আছে, আমরা ধাপে ধাপে সেগুলো শিখব। আর পিক্সেল কি? হোয়াট ইজ পিক্সেল? পিক্সেল হচ্ছে এই যে এক একটি করে বক্স দেখতে পাচ্ছেন, এক একটা বক্সকে এক এক পিক্সেল বলা হয়। আমি ফটোশপে যেমন জুম করে দেখিয়েছি, এখানেও একটু বুঝিয়ে দিলাম, এগুলো এক একটা করে পিক্সেল। এই হচ্ছে বিষয়। ওকে, এরপরে আমরা আসি কালার নিয়ে। আমরা সাধারণত পৃথিবীতে 3 ধরনের কালার দেখতে পাই। সেটা হচ্ছে, এই 3 ধরনের কালারকে বলা হয় প্রাইমারি কালার। মোট কথা, পৃথিবীতে যত কালার তৈরি হয়, সবগুলো কালার এই 3টা কালার থেকে তৈরি করা হয়। সে 3টা কালার হচ্ছে RGB, আরতে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু। রেড, গ্রিন, ব্লুকে বলা হয় RGB কালার। এই RGB কালারটা ইউজ হয় মিডিয়া বা ওয়েভ কালার। এটাকে বলা হয় মিডিয়া বা ওয়েভ কালার। যেমন বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করার সময় যে ইমেজগুলোর প্রয়োজন হয়, সেগুলো RGB কালার মোডে তৈরি করা হয়। বিভিন্ন ওয়েবসাইটের লোগোর প্রয়োজন পড়ে, বিভিন্ন ওয়েবসাইটে ল্যান্ডিং পেজের প্রয়োজন পড়ে, সেগুলো এই RGB কালার মোডে তৈরি করা হয়। আর এই জন্য RGBকে বলা হয় ওয়েভ এলিমেন্ট। আচ্ছা, এরপরে আসতেছে CMYK। CMYK কালার মোড হচ্ছে সায়ান, সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে কি ব্ল্যাক। অনেকে বলতে পারেন যে কি ব্ল্যাক কেন হলো? এই কেন শব্দের অ্যান্সারটা আমার জানা নেই, এটা যে তৈরি করেছে সেই বলতে পারে। এখানে কে দ্বারা কি ব্ল্যাককে বোঝানো হয়েছে। আর CMYK ব্যবহৃত হয় প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে। এটাকে বলা হয় প্রিন্ট এলিমেন্ট। আপনি যে সব গ্রাফিক্সের প্রোডাক্ট, গ্রাফিক্সের পণ্য আপনি প্রিন্ট করে ব্যবহার করবেন, সেগুলোই হচ্ছে CMYK কালার। এটা আমাদের দেশীয় ভাষায় বলে 4 কালার। অনেকেই বলে, আমার একটা 4 কালার বিজনেস কার্ড করে দিস, কিন্তু আসলে সে জানে না যে 4 কালারটা কি। এখানে 4 কালার দেখেন, 1 নম্বর হচ্ছে সায়ান, 2 নম্বর হচ্ছে ম্যাজেন্টা, 3 নম্বর হচ্ছে ইয়েলো, 4 নম্বর হচ্ছে ব্ল্যাক। তাহলে এখানে কয়টা কালার হলো? 4টা কালার। এটাকে গ্রাফিক্সের ভাষায় বলা হয় CMYK, বাট বাংলাদেশের লোকাল প্রিন্ট মার্কেটে বলা হয়, এটাকে বলা হয় 4 কালার। যে কোনো প্রিন্ট এলিমেন্টের জন্য 4 কালার ইউজ করা হয়। ওকে, RGB কালার। এখানে আমি একটু শেপ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে RGB কালার মোডগুলো কেমন হতে পারে এবং CMYK কালার মোডটা কেমন হতে পারে। এখানে একটু ফলো করেন। রেড, গ্রিন, এই ব্লু, এই 3টা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। গ্রিন এবং রেডের কম্বিনেশনে তৈরি হয় ইয়েলো কালার। রেড এবং ব্লু কালারের কম্বিনেশনে তৈরি হয় ম্যাজেন্টা কালার। ব্লু এবং গ্রিন কালারের কম্বিনেশনে তৈরি হয় সায়ান কালার। এবং এই 3টা রেড, গ্রিন, ব্লুর 100% মিলে তৈরি হয় হোয়াইট। 100% মিলে তৈরি হয় হোয়াইট। এখন আপনারা বলতে পারেন, তাহলে ব্ল্যাক কোথায় গেল? ব্ল্যাক তৈরি হবে আপনি যদি রেড, গ্রিন, ব্লু যদি
0% করে দেন তাহলে এটা হয়ে যাবে ব্ল্যাক। ওকে, সিএমওয়াইকে কালার আমরা এর আগে দেখলাম, সিএমওয়াইকে মানে সাইন ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক আছে। এরপর আসতেছে গ্রাফিক্স ওয়ার্ক ফ্যাসিলিটি অর হোয়াই ইজ গ্রাফিক্স সো ইম্পর্টেন্ট, মানে গ্রাফিক্স কি কি কাজে লাগতে পারে, এর ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা কি, অথবা গ্রাফিক্স কেন এত ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা দেখি, উদাহরণস্বরূপ আমি ছোট্ট একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। হোয়াট ইজ প্রেজেন্টেশন? দেখেন এখানে ছোট্ট একটা প্রেজেন্টেশন আপনাদের সামনে নিয়ে আসছি, অনেক সুন্দর করে একটা প্রেজেন্টেশন উপস্থাপন করতেছে। এখানে টাইটেল আছে, হেডিং আছে, এরপর এখানে একটা ইমেজ আছে, ইমেজের দুইটা প্যারাগ্রাফের মধ্যে দুইটা শেপ দেওয়া আছে, খুব সুন্দর লাগতেছে। এই কাজটা গ্রাফিক্সে খুব সহজেই করা যায়, যেটা আপনি যদি প্রেজেন্টেশনের জন্য সাধারণত মানুষ পাওয়ার পয়েন্ট ইউজ করে, এই পাওয়ার পয়েন্টে করলে অনেকটা এত সুন্দর হয় না। আবার আর একটা প্রমাণ দেখি আমরা, প্রেজেন্টেশন টাইপ। প্রেজেন্টেশন কত প্রকার হতে পারে? যেমন প্রেজেন্টেশন সাধারণত হয় দু প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল মিডিয়া আর একটা হচ্ছে মাল্টিমিডিয়া। সিঙ্গেল মিডিয়াটা একটু ফলো করেন আপনারা। ডিপার্টমেন্ট অফ ল এবং অনেকগুলো টেক্সট আছে যেটা সম্পূর্ণ না পড়ে এই ডিপার্টমেন্ট অফ ল সম্পর্কে আপনি বুঝতে পারবেন না। তার মানে কি দাঁড়ালো, এখানে এই সিঙ্গেল মিডিয়াতে আপনাকে অনেক সময় নিয়ে সবগুলো খুঁটিনাটি বিষয় পড়ে তারপরে আপনি বুঝতে পারবেন, যেটাতে সময় সাপেক্ষ। বাট মাল্টিমিডিয়ার সুবিধা দেখেন, এখানে সহজেই বোঝা যাচ্ছে ফ্লেক্সি প্ল্যান, একটা শব্দ দ্বারাই আমরা সব বুঝে ফেলছি। যেমন আমাদের আই কন্ট্যাক্টটা যাওয়ার সাথে সাথে ফ্লেক্সি প্ল্যানের সাথে একটা মোবাইলের ছবি আছে, মোবাইল স্ক্রিনের ছবি অ্যাটাচ করা আছে, যার মাধ্যমে সহজেই আমরা বুঝে ফেলতেছি এটা কোনো মোবাইল কোম্পানির তারা ফ্লেক্সি প্ল্যানের উপরে কোনো অফার দিয়েছে, খুব সহজেই কিন্তু এটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে সিঙ্গেল মিডিয়া এবং মাল্টিমিডিয়ার মধ্যে পার্থক্য। আচ্ছা, হোয়াট ইজ মাল্টিমিডিয়া? মাল্টিমিডিয়া তাহলে কি? মাল্টিমিডিয়ার মধ্যে মাল্টিমিডিয়া হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে মাধ্যমে যে গ্রাফিক্সটা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে মাল্টিমিডিয়া। যেমন প্রিন্ট মিডিয়ার বিভিন্ন প্রিন্ট আছে, টিভি আছে, ওয়েব আছে, এগুলো হচ্ছে মাল্টিমিডিয়া। হোয়াই মাল্টিমিডিয়া ইজ ইম্পর্টেন্ট? মাল্টিমিডিয়া কেন এত গুরুত্বপূর্ণ তার উদাহরণ আমি আরেকটা দিচ্ছি। এখানে আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশ কমার্স কলেজের একটা বিজ্ঞাপন দেওয়া আছে, বাট বিজ্ঞাপনটা মাল্টিমিডিয়া নয় বিধায়, সিঙ্গেল মিডিয়ার বিধায় এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে না, মানুষের আই কন্ট্যাক্ট হচ্ছে না, আকর্ষণীয় এটা বোঝা যাচ্ছে না। এটা সব কিছু পড়লে তবেই এর সম্পর্কে বোঝা যাবে। অপরদিকে এই মাল্টিমিডিয়া ব্যানারটার দিকে আমরা একটু তাকাই, এখানে প্রথমেই স্টুডেন্টদের ছবি দেখেই, ইমেজগুলো দেখেই আমরা বুঝে ফেলতে পারবো এটা কোনো ভার্সিটির অ্যাডমিশন হচ্ছে অথবা কোনো একটা মানে ভার্সিটি রিলেটেড, স্কুল কলেজ রিলেটেড একটা বিজ্ঞাপন। খুব সহজেই এটা বুঝতে পারলাম। এরপরে আপনি জাস্ট একটা হেডিং যদি পড়েন, খুব সুন্দরভাবে চোখে আসতেছে, দেখেন সো ক্লোজ। আচ্ছা যাই হোক, গ্রিফিথ ইউনিভার্সিটি ইউ আর অলরেডি হ্যাঁ। আচ্ছা যাই হোক, খুব সহজে আমরা এটা বুঝতে পারলাম, এটা কিন্তু সহজে বোঝা গেল না। এটি হচ্ছে মাল্টিমিডিয়ার একটা সুবিধা। গ্রাফিক্স ওয়ার্ক সফটওয়্যার বা ইকুইপমেন্ট, কি কি সফটওয়্যার আছে গ্রাফিক্স এর কাজ করার জন্য? গ্রাফিক ডিজাইনের জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে, তার মধ্যে বহুল জনপ্রিয় হচ্ছে অ্যাডোবি কোম্পানির সফটওয়্যারগুলো। এর মধ্যে আছে অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ইনডিজাইন, অ্যাডোব প্রিমিয়ার প্রো, অ্যাডোব আফটার ইফেক্ট, অ্যাডোব লাইটরুম, অ্যাডোব ড্রিমওয়েভার,
অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড। আচ্ছা, আদার্স কোম্পানির মধ্যে আছে জিআইএমপি, ইনস্ক্যাপ, কোরাল ড্র, শরীফ ড্রোপ্লেস, জারা এক্সট্রিম, কোরাল পেন্ট শপ, কোরাল ফটো ইম্প্যাক্ট, সাইবারলিংক। তা আমরা সাধারণত আদার্স কোম্পানির কাজ করব না, আমরা এখানে আলোচনা করব অ্যাডোব কোম্পানির দুটা সফটওয়্যার নিয়ে। আমাদের এই পুরো টিউটোরিয়ালে আমরা এই দুটা সফটওয়্যার সম্পর্কে ফুল ধারণা নিব, এবং আপনি যদি এই দুটা সফটওয়্যার সম্পর্কে এক্সপার্ট হতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই পৃথিবীতে আপনার কাজের অভাব হবে না। আপনি এই দুইটা সফটওয়্যারে যদি এক্সপার্ট হতে পারেন, আপনার কাজের অভাব হবে না, আপনি কাজ করে শেষ করতে পারবেন না। একটা হচ্ছে অ্যাডোব ফটোশপ আর একটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। অ্যাডোব ফটোশপ হচ্ছে এটা রাস্টার বেস সফটওয়্যার, যেটা আমি পূর্বে আলোচনা করেছি। অ্যাডোব ফটোশপে কি কি কাজ করা যায় সেটা আমরা একটু সংক্ষেপে দেখে নিব। অ্যাডোব ফটোশপটা মূলত হচ্ছে ইমেজ এডিটিং, ইমেজ প্রসেসিং, এই সব, মানে মেন কথা হচ্ছে ইমেজকে নিয়ে এর কাজ বেশি, যেমনটা অ্যাডোব ইলাস্ট্রেটরে নাই। সুতরাং এটাকে ইমেজ বেস সফটওয়্যারও অনেকে বলে থাকে। তারপরেও এটা দিয়ে বেশ কিছু কাজ করা যায়। তার মধ্যে হচ্ছে ইমেজ রিটাচিং, ক্লিপিং পাথ, ফটো ম্যানিপুলেশন, ব্যানার ডিজাইন, ওয়েব অ্যাপস ডিজাইন, ইউএক্স ইউআই ডিজাইন যেটাকে বলা হয়, প্রিন্ট ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, স্টেশনারি ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, আইকন ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন। ওকে, আমরা একটু এই কাজগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা নিব। ওকে, ইমেজ রিটাচিং। দেখেন, আমি বেশ কিছু পিকচার আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন এই ইমেজটার চাইতে এই ইমেজটা ফ্রেশ, তার মানে এটা ছিল অরিজিনাল ইমেজ এবং গ্রাফিক্সের ছোঁয়া দিয়ে এটাকে এই লুকিং ফেসে নিয়ে আসা হয়েছে। এটা ছিল এরকম, এখান থেকে কনভার্ট করে এইরকম একটা লুকিং নিয়ে আসা হয়েছে। এতেই বোঝা যায় ইমেজ রিটাচিংয়ের জন্য ফটোশপ কতটা গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সটে চলে যাই, ফটো ম্যানিপুলেশন। আমি যখন প্রথম কম্পিউটার ইউজ করতাম তখন কি করতাম জানেন, এরকম অস্বাভাবিক কিছু, যেগুলো সম্ভব না, অবাস্তব কিছু পিকচার উইন্ডোজের ওয়ালপেপার হিসেবে সেট করে রাখতাম। খুব ভালো লাগতো দেখতে, বুঝতাম না যেটা কি আসলে সত্যি না কি, কিন্তু গ্রাফিক্সে আসার পরে বুঝলাম যে না, এটা হচ্ছে গ্রাফিক্সের তিলেস্মাতি কারবার, গ্রাফিক্সের এটা একটা কাজ। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা জিরাফ ছোট্ট একটা বাচ্চার হাতের কাছাকাছি, খুব সহজেই এটা মানে বোঝা যাচ্ছে যে খুব সহজেই ছেলেটা জিরাফটাকে ধরে ফেলছে। অপরদিকে লক্ষ্য করছি একটা ব্রিজের উপর দিয়ে পানি চলে আসতেছে, কিন্তু আদৌ কি বাস্তবে এটা এরকম দেখেছেন কখনো কেউ? না, এটাই হচ্ছে গ্রাফিক্সের ম্যানিপুলেশনের একটা পাওয়ার। এখানে এই ভদ্র মহিলার হাতটা ওয়াটার মার্ক হয়ে গেছে, মানে এটা পুরো হাতটা পানি হয়ে গেছে। এটাও কিন্তু অনেক বিস্ময়কর একটা কথা, তাই না? ঠিক এই কাজগুলোই আমরা ধাপে ধাপে গ্রাফিক্সের মাধ্যমে করব। এরপরে আসতেছে ব্যানার ডিজাইন। দেখেন এখানে দুটা কার, এই দুটো কারের ছবি দেখেই আমরা বুঝতে পারবো যে এটা কোনো কার কোম্পানির বিজ্ঞাপন। তারা তাদের কারের কোনো অফার উপলক্ষে বিজ্ঞাপন দিচ্ছে। সেম জিনিসটা এখানেও একটু ফলো করি। এখানে সবার প্রথমে এই সোফার মধ্যে আমাদের চোখ যাবে। এই সোফা সেটটার মধ্যে চোখ গেলে আমরা বুঝতে পারবো এটা কোনো ফার্নিচার রিলেটেড বিজ্ঞাপন, যেখানে ফার্নিচার রিলেটেড সব পণ্য কেনাবেচা করা হয়। ঠিক এগুলোই হচ্ছে ব্যানার ডিজাইন। এরপরে আসতেছে আইকন ডিজাইন। এখানে
বেশ কিছু আইকন দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় সলিড আইকন, এগুলো বলা হয় লাইন আইকন। তা একসময় ফটোশপেও খুব আইকন তৈরি করা হতো, তবে ইদানিং এগুলো ইলাস্ট্রেটরে বেশি তৈরি করা হয়। ওকে, এরপরে আসতেছে ওয়েব টেমপ্লেট ডিজাইন। আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটা চলে আসে সেটা গ্রাফিক্সের মাধ্যমে প্রথম ডিজাইন করা হয়। এর লুকিং ফেসটা কি হবে, কোথায় কোন ইমেজটা দিলে ভালো লাগবে, কোথায় হেডিং দিলে ভালো লাগবে, যাবতীয় তথ্য একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার কি করে, একজন গ্রাফিক্সের কাছ থেকে ইন্টারফেসটা ডিজাইন করে নেয়, অথবা ওয়েবসাইটের মালিক ওনাররা একজন গ্রাফিক্সের কাছ থেকে ওয়েব টেমপ্লেট ডিজাইনটা তৈরি করে নেয়। এটাকে বলা হয় ইউএক্স ডিজাইন, অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। এগুলো হচ্ছে গ্রাফিক্সের ফটোশপের মাধ্যমে করা হয়। এরপর আসতেছে অ্যাপস ডিজাইন। বিভিন্ন প্রকার মোবাইলের অ্যাপসগুলো এই ফটোশপে ডিজাইন করা হয়। প্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন টেমপ্লেট করার জন্য গ্রাফিক্সের ফটোশপ হচ্ছে চমৎকার একটা মাধ্যম। বিভিন্ন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানে হরহামেশাই মানে সবসময় প্রেজেন্টেশনের প্রয়োজন পড়ে। আপনি অনলাইন মার্কেট প্লেসে সার্চ করে দেখবেন প্রচুর প্রেজেন্টেশনের কাজ পাওয়া যায়, যে কাজগুলো আপনি গ্রাফিক্সের মাধ্যমে টেমপ্লেট তৈরি করে পাওয়ার পয়েন্টে সাজিয়ে খুব সহজেই দিতে পারেন এবং অনেক আকর্ষণীয় প্রেজেন্টেশন টেমপ্লেট তৈরি করতে পারেন। এরপরে আসতেছে অ্যাডোব ইলাস্ট্রেটর। অ্যাডোব ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর ড্রয়িং প্রোগ্রাম, যেটা আমি আগেই বলেছি। এটা ড্র, আউটলাইন, টোনস এবং গ্রাফিক্সের মাধ্যমে কাজ করে, যেটা ডিসিমিলার মিটার এবং বিটম্যাপ পিকচার দ্যাট স্টোর ডাটা ইন নেটওয়ার্ক অফ ডেপস। যাই হোক, এটা হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার। অ্যাডোব ইলাস্ট্রেটর দ্বারা যেসব কাজ সাধারণত করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে লোগো ডিজাইন। মূলত অ্যাডোব ইলাস্ট্রেটর লোগোর জন্যই পারফেক্ট। এরপরেও অন্যান্য ডিজাইনগুলো অ্যাডোব ইলাস্ট্রেটর দ্বারাই করা হয়, যেমন প্রিন্ট ডিজাইন, ড্যাশবোর্ড চার্ট ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, টি শার্ট ডিজাইন, স্টেশনারি ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, প্রোডাক্ট প্যাকেজিং। লোগো ডিজাইনের জন্য অ্যাডোব ইলাস্ট্রেটরের বিকল্প নাই। খুব জনপ্রিয় একটা সফটওয়্যার হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর লোগো ডিজাইনের জন্য। এখানে আমরা বিভিন্ন ধরনের লোগো দেখতে পাচ্ছি, এইসব ডিজাইন অ্যাডোব ইলাস্ট্রেটরে করতে হয়। এরপর হচ্ছে ব্রোশিয়ার ডিজাইন, আমরা যেটাকে বাংলায় লিফলেট বলে থাকি বা পোস্টারও বলে থাকি, হ্যান্ড পোস্টার। আচ্ছা, এখানে তিনটা ভাঁজ করাকে বলা হয় ব্রোশিয়ার। ব্রোশিয়ার অনেক কয়েক প্রকার হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন তিনটা পার্ট আছে, একটা দুইটা তিনটা পার্ট এবং ভাঁজ করে রাখা হয়, এটাকে বলা হয় ব্রোশিয়ার ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন, এরকম বিজনেস কার্ড ডিজাইন অ্যাডোব ইলাস্ট্রেটরে করা হয়। টি শার্ট ডিজাইন, অ্যাডোব ইলাস্ট্রেটরের আরেকটা অন্যতম কাজ হচ্ছে টি শার্ট ডিজাইন। টি শার্টের জন্য অ্যাডোব ইলাস্ট্রেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আছে প্রোডাক্ট প্যাকেজিং। এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট প্যাকেজিংয়ের জন্য অ্যাডোব ইলাস্ট্রেটর বহুল জনপ্রিয়। এরপর আসতেছে ফ্লায়ার ডিজাইন। এগুলো হচ্ছে ফ্লায়ার ডিজাইন, A4 সাইজ হতে পারে, লেটার সাইজে হতে পারে, অথবা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন সাইজের ওয়ান পেজের যে পোস্টারগুলো তৈরি করা হয় সেগুলোই হচ্ছে ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন সাধারণত ওয়ান পেজের হয়ে থাকে। এগুলো নিয়ে সামনে বিস্তারিত আলোচনা করব, আমি জাস্ট এখন আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দিচ্ছি। এরপরে আসতেছে স্টেশনারি ডিজাইন। স্টেশনারি ডিজাইনটা হচ্ছে একটা প্যাকেজ। এখানে অনেক কয়টা আইটেম নিয়ে হয় স্টেশনারি ডিজাইন, যেমন
স্টেশনারি ডিজাইনের মধ্যে থাকে বিজনেস কার্ড থাকবে, ইনভলভ থাকবে, লেটার হেড থাকবে এবং বিভিন্ন প্রকার সে প্যাড ডিজাইন থাকবে, নোটবুক ডিজাইন থাকবে, আরও অনেক প্যাকেজ থাকবে, যেগুলো সব কিছু মিলে হচ্ছে স্টেশনারি ডিজাইন। এরপরে আসতেছে ক্যালেন্ডার ডিজাইন। ক্যালেন্ডার ডিজাইন করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর অনেক জনপ্রিয় একটা সফটওয়্যার। আউটসোর্সিং অপরচুনিটি। আমরা গ্রাফিক যে কাজগুলো করব, এই কাজগুলো করার পরে আমাদেরকে আউটসোর্সিং করার কোনো অপরচুনিটি আছে? হ্যাঁ, আছে, অবশ্যই আছে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট হতে পারেন, তাহলে আপনার জন্য বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের মার্কেট প্লেস আপনার জন্য অপেক্ষা করছে, যেখানে দক্ষ মানুষের বড়ই অভাব। আপনি যে কোনো একটা বিষয়ে স্কিল হয়ে এইসব মার্কেট প্লেসে অত্যন্ত সুনামের সহিত কাজ করতে পারবেন। হোয়াট ইজ আউটসোর্সিং? এটা একটা কমন শব্দ হয়ে গেছে যে আউটসোর্সিংটা কি, এটা খায় না মাথায় দেয়, অনেকে বোঝেই না যে আউটসোর্সিংটা কি। আউটসোর্সিং বলতে মূলত যেটা বোঝায়, নিজের কর্মব্যস্ততার বাহিরের বা অতিরিক্ত সময়টাকে কাজে লাগিয়ে অতিরিক্ত যে মানে টাকা পয়সা ইনকাম করা যায়, সেটাই হচ্ছে আউটসোর্সিং। আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন কোনো কোম্পানি তাদের নিজস্ব যে এমপ্লয়ি আছে তাদেরকে কাজে রেখে অতিরিক্ত কিছু কাজ যখন বাহিরের কোনো মানুষের দ্বারা করিয়ে নেয় এবং সেটা কোনো একটা মার্কেট প্লেস এর মাধ্যমে করিয়ে নেয়, তখন সেটা হচ্ছে আউটসোর্সিং। তার মানে দাঁড়ালো কোম্পানির ভিতরে কোনো প্রকার কাজও হলো না, লেনদেনও হলো না, কোম্পানির বাহিরে মানে আউটে লেনদেন হলো। ঠিক যে ব্যক্তিটা এই কাজটা করবে তাকে বলা হয় ফ্রিল্যান্সার, তাকে বলা হয় ফ্রিল্যান্সার। আর এই সমস্ত প্রসেসিংটাকে বলা হয় ফ্রিল্যান্সিং প্রসেস। ক্লিয়ার? এই হলো আউটসোর্সিং এর বিষয়। আপনি গুগল করলে আরো অনেক বিস্তারিত তথ্য পাবেন, জাস্ট আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, আউটসোর্সিং করার জন্য কিছু মার্কেট প্লেসের প্রয়োজন হয়। টাইপ অফ মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেসগুলো কি কি এবং কি কি ধরনের মার্কেট প্লেস পাওয়া যায়। আমরা সাধারণত 4 রকমের মার্কেট প্লেস দেখতে পাই। একটা হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেস। রিসেলেবল মার্কেট প্লেসটা হচ্ছে একটা শপের মতো। এই সব মার্কেট প্লেসে আপনি আপনার প্রোডাক্টটি জমা করে রাখবেন, জমা করার মাধ্যমে সেই প্রোডাক্টটি ওই মার্কেট প্লেস তাদের নিজের দায়িত্ব নিয়ে সেই প্রোডাক্টটি সেলের মাধ্যমে আপনাকে একটা নির্দিষ্ট কমিশন দিবে। এর মধ্যে উল্লেখযোগ্য মার্কেট প্লেস হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট, গ্রাফিক রিভার, থিম ফরেস্ট, কোডগ্রাফ ইত্যাদি। এই মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনার কাজের কোয়ালিটি অনেক 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 উঁচু মানের হতে হবে, অনেক ভালো মানের কাজ জানতে হবে এবং এটাকে বলা হয় লাইফ টাইম আর্নিং প্রসেস। আপনি যদি 10টা কাজ, 1 বছরে যদি 10টা কাজ অ্যাপ্রুভ করাতে পারেন, আপনার আর কিচ্ছু লাগবে না। 10টা কাজ থেকে, 10টা প্রোডাক্ট থেকে সারা জীবন যতদিন আপনি আছেন, যতদিন আপনার প্রোফাইল আছে, ততদিনই আপনি এখান থেকে সেল জেনারেটের মাধ্যমে একটা কমিশন পেতে পারেন। এগুলোকে বলা হয় রিসেলেবল মার্কেট প্লেস। এরপর আসতেছে কন্টেস্ট মার্কেট প্লেস। কন্টেস্টটা কি? কন্টেস্টটা হচ্ছে প্রতিযোগিতা। আপনি বিভিন্ন প্রতিযোগিতায় নামার পরে কন্টেস্ট হোল্ডার মানে প্রতিযোগিতার যে মালিক,
তার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ব্যক্তিকে উইনার ঘোষণা করা হয়। আপনি আপনার মতো অনেকেই এই প্রতিযোগিতায় নামবে, কন্টেস্টে অ্যাটেন্ড করবে, অংশগ্রহণ করবে, কিন্তু বায়ার তো আর সবাইকে উইনার ঘোষণা করবে না, কারণ বায়ারের প্রয়োজন একটা ডিজাইন, কিন্তু আপনারা দিয়েছেন 100টা ডিজাইন, 100টা দেশের 100টা মানুষ 100টা ডিজাইন জমা করেছে। এর মাঝে বায়ার যেটাকে পছন্দ করবে সেটাই হবে কন্টেস্ট উইনার, অনেকটা লটারি বলতে পারেন। এই কন্টেস্ট মার্কেট প্লেসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস হচ্ছে 99 ডিজাইন। এখানে আপনাদের অনেক উঁচু মানের, অনেক হাই কোয়ালিটির কাজের প্রয়োজন পড়ে এই মার্কেট প্লেসে কাজ করার জন্য, যার কারণে নতুনরা সহজে এখানে কাজ করতে পারে না। কন্টেস্ট মার্কেট প্লেসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মার্কেট হচ্ছে freelancer.com। এরপরে আরও আছে ডিজাইন ক্রাউড, ডিজাইন কন্টেস্ট, ক্রাউড স্পেইন এবং ডিজাইন হিল। এগুলোও অনেক জনপ্রিয় কন্টেস্ট মার্কেট প্লেস। এরপর আসতেছে বিট মার্কেট প্লেস। বিট কি? অনেকেই বলে বিট 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 করি, এটা করি, ওটা করি। আসলে অনেকে বোঝেই না যে বিটটা কি। বিট হচ্ছে চুক্তি। আমি আবারও বলতেছি, বিট মানে হচ্ছে চুক্তি করা, অর্থাৎ কোনো বায়ারের একটা নির্দিষ্ট কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে যখন বায়ারের রিকমেন্ডের সাথে সেলারের কমিউনিকেশন ঠিক হয়, তাদের দুজনের আলাপ আলোচনা চূড়ান্ত পর্যায়ে যায় এবং যাওয়ার পর ওই বায়ার যখন তাকে কাজ করার পারমিশনটা দিয়ে দেয়, সেটাই হচ্ছে বিড সাকসেস। বিড মানে আলোচনা। আমি আবারও বলতেছি, বিড মানে চুক্তি, আলোচনার মাধ্যমে চুক্তি করা। এই মার্কেট প্লেসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার এবং fiverr.com। আচ্ছা, এর মধ্যে ফাইবারে একটু ভিন্ন একটা বিষয় আছে। ফাইবার এবং পিপল পার আওয়ারে এরা নির্দিষ্ট একটা সার্ভিস সেল করে থাকে। ফাইবারে 5, যেটাকে 5 দিয়া মানে সর্বনিম্ন $5 এক একটা গিগ সেল দিয়ে থাকে তারা, এবং পিপল পার আওয়ার এখানে আওয়ারলি একটা সেল, আওয়ারলি নামক একটা গিগের মতো একটা প্রোডাক্ট সেল হয়ে থাকে। এই দুটো মার্কেট প্লেসে ভিন্ন ভিন্ন বিষয়, এটা আপনারা মার্কেট প্লেসে গেলেই বিস্তারিত বুঝতে পারবেন। আচ্ছা, এরপর আসতেছে টি শার্ট প্রোডাক্ট সাইট। শুধুমাত্র টি শার্টের জন্য, স্পেশালি টি শার্টের জন্য যে দুটো মার্কেট প্লেস খুব জনপ্রিয়, তার মধ্যে হচ্ছে টিস্প্রিং এবং ভাইরাল স্টাইল। এই দুটো মার্কেট প্লেস অনলি টি শার্ট নিয়ে কাজ করে থাকে। এখানে হিউজ অ্যামাউন্টের সব টি শার্ট বিক্রি করা হয়। আপনারা যদি কেউ শুধুমাত্র টি শার্ট নিয়ে কাজ করেন, তাহলে আর কোথাও যেতে হবে না, টি শার্ট নিয়েই জীবনে অনেক কিছু করতে পারবেন। এই গেল মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা। ওকে, থ্যাঙ্কস টু অল ফর পার্টিসিপেটিং ইন দিস ক্লাস টুডে। এই হলো আমার প্রথম ভিডিওর আলোচনা। আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি আপনার সামান্যটুকু ভালো লেগে থাকে, আপনার একটু হেল্প করে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারে হয়তো বা আরও 8-10টা বন্ধু বান্ধবের অনেক উপকার হতে পারে। ওকে, ভালো থাকবেন সবাই। খুব শীঘ্রই নেক্সট টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছি। আল্লাহ হাফেজ।